প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ৩৬। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মায়েরা ঢোক গিলে কান্নামাখা চোখে ইরফানের দিকে তাকাই। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আসে। মেয়েটার মুখ জুড়ে ভীতি জমা হয়। ইরফান মায়রার মুখ অবয়বে দৃষ্টি বুলায়। মায়রা মেঝেতে পড়ে থাকা ফোনের দিকে তাকায়। ফোনের কোনো পার্ট খুলে যায়নি। মায়রা ইরফানের পাশ কেটে ধীর পায়ে মেঝে থেকে ফোনটা তুলে নেয় হাতে। ইরফান চুপচাপ দেখছে মায়রার কর্মকাণ্ড। মায়রা ভয়ে ভয়ে ইরফানের সামনে এসে দাঁড়ায়। কাপা হাতে ফোনটা বাড়িয়ে দিয়ে কাপা কণ্ঠে বলে, সরি। ইরফান নীরবে চেয়ে আছে মায়রার কাপা হাতের দিকে। কিছু না বলে চুপ করে মায়রার হাত থেকে ফোনটা নিয়ে বেডের ওপরে রাখে। মায়রা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, ইটস ভ্যালুলেস, সো ডোন্ট প্যানিক। মায়রা কিছু বলে না। ইরফান আবারও বলে, ভয় পাও, আবার তাকেই রাগ দেখাও, ইন্টারেস্টিং। মায়রা উসখুস করে। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ঘুমাও। মায়রা মাথা তুলে তাকায়। মিনমিন করে বলে, একবার ছাদে যাই প্লিজ। ইরফান হঠাৎই মায়রাকে সাপটে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ছটফট করে বলে, কি করছেন, ছাড়ুন আমায়। ইরফান দু হাতে মায়রাকে তার সাথে চেপে ধরে। তার দু পায়ের মাঝখানে মায়রার দুপা রেখে মায়রার গলায় মুখ গুজে দেয়। মায়রা কেঁপে ওঠে। ইরফানের ভেজা মাথা থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। মায়রা বলতে গেলে ইরফানের নিচে পড়ে আছে। ইরফান মৃদু স্বরে বলে, ইউনো, আজ সারাদিন ভীষণ ছোটাছুটি করেছি। আই নিড টু স্লিপ, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা ঢোক গিলে চোখ বুজে নেয়। ইরফান দীর্ঘশ্বাস টানে। মায়রার শরীর শিরশির করে ওঠে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে চুপ করে চোখ বুঝল। মজার ব্যাপার, ঘুমানোর কথা ইরফানের, ঘুমিয়েছে মায়রা। ভারী নিঃশ্বাস ইরফানের গলায় গিয়ে ধাক্কা খায়। ইরফান মায়রাকে ছেড়ে দেয়। মায়রার মুখ চোখে তার মাথার পানি ছিটে ফোটা ডান হাতে মুছে দিল। কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে। গলার নিচের কামড়ের জায়গাটা চেক করে হাসি দীর্ঘ হয়। বিড়বিড় করে, মাই বাট ফ্লাওয়ার, বাট ইউ আর এ ভেরি স্টুপিড গার্ল, আই ডোন্ট লাইক ইউ। কথাটা বলে মুখ নামিয়ে গলার নিচে তিলটার উপর শব্দ করে একটা চুমু আঁকে। এরপর মায়রাকে ছেড়ে উঠে দাঁড়ায়। বেডের ওপর থেকে তার ফোন নিয়ে অন করে দেখল গ্লাস ফেটেছে। ইরফান আর চোখে মায়রার দিকে তাকায়। এরপর গায়ে শার্ট জড়িয়ে মায়রাকে কোলে তুলে নেয়। তারপর নির্দ্বিধায় ঘর থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছিল। ইরফানের কোলে মায়রাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। সবাই কথা হারিয়ে চুপ হয়ে রইল। ইরফানের বড় ফুপি, ছোট ফুপি, মামি, মামা, কাকি, কাকা, ইরফানের বাবা মা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। শুধুমাত্র ইরফানের খালা ঝাপসা চোখে চেয়ে রইল। তার মেয়েটা যে ভালো নেই। রুমা নওয়াজ এগিয়ে এসে বললেন, মায়েরাকে কোথায় নিয়ে যাচ্ছ? ইরফান সিঁড়িতে উঠতে উঠতে বলে, আমার ঘরে। তারেক নওয়াজ মৃদু হেসে বলে, কয়দিনের জন্য? ইরফান মায়েরার ঘুমন্ত মুখ পানে চেয়ে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, লাইফ টাইম। ইরফানের কথায় সবাই হেসে ফেলল। ইরফান পাত্তা দিল না। দ্রুত পায়ে সিঁড়ির ধাপগুলো পেরিয়ে তার ঘরের দিকে এগোয়। ছাদ থেকে সাহেল নেমে আসে। ইরফানের কোলে মায়রাকে দেখে ভুরুকুসকে বলে, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? ইরফান কোনো উত্তর করল না। তার ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। সাহেল বিরক্ত চোখে ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান মায়রাকে তার বেডে শুইয়ে উঠতে নেয়। মায়রা ঘুমের ঘরে ইরফানের গলা জড়িয়ে ধরে। কি যেন বিড়বিড় করে। ইরফান বোঝার চেষ্টা করল, বুঝতেও পারল। খবিশ লোক, আমায় পছন্দ করে না। ইরফান ভুরুকুসকে মায়রার দিকে চেয়েও সেও মায়রার পাশে শুয়ে পড়ল। মায়রাকে টেনে নিল তার দিকে। অতঃপর গম্ভীর গলায় বলে, ইউ আর রাইট, আই ডোন্ট লাইক ইউ, স্টুপিড গার্ল। কিছুক্ষণ পর পকেট থেকে ফোন বের করে শুদ্ধকে কল করে, মেহেদি ডিজাইনারকে পাঠা। ওপাশ থেকে শুদ্ধ হেসে বলে, কোন রুমে? ইরফান ভুরুকুসকে বলে, আমার রুমে। তুই মেহেদি পড়বি? সি সি সি, অনেক জঘন্য লাগবে, বিশ্বাস কর। ইরফান বিরক্ত হয়। শুদ্ধ আবারও হেসে বলে, পাঠালাম না তাহলে, তোকে মেহেন্দি দিলে ভালো লাগবে না। ইরফান রেগে বলে, একটা মেয়েকে পাঠা ফাস্ট। বলেই কল কেটে দেয়। কিছুক্ষণ পর দরজায় কেউ নক করলে ইরফান গিয়ে দরজা খুলে দেয়। অপরিচিত এক মেয়েকে দেখে সাইড দিলে মেয়েটি ভেতরে আসলে ইরফান দরজা লাগিয়ে দেয়। মেয়েটি টক সাইডে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, স্যার, কাকে মেহেদি দিব? ইরফান ভুরুকুসকে বলে, বেডে শুয়ে আছে। মেয়েটি এগিয়ে গিয়ে দেখলো মায়রা ঘুমিয়ে। একটু ঝুঁকে মায়রাকে ডাকতে নিলে ইরফান শক্ত গলায় বলে,
স্টপ! মেয়েটি ইরফানের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, আপনি যে বললেন ওনাকে মেহেদি দিয়ে দিতে, উনি তো ঘুমাচ্ছে। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, সো হোয়াট, এভাবেই দিয়ে দিতে হবে। মেয়েটি মাথা নেড়ে বলল, ওকে স্যার। এরপর মেয়েটি মায়রার পাশে বসে মেহেদি দেওয়া স্টার্ট করে। ইরফান একটা চেয়ার টেনে বসে তীক্ষ্ণ চোখে মায়রার হাতের দিকে চেয়ে রইল। মায়রা ঘুমের মাঝে নড়ে চড়ে হাত নাড়ায়। মেয়েটা বিরক্ত হয় ভীষণ। এভাবে মেহেদি দেওয়া যায়? অর্ধেকও হয়নি, অথচ এই সময়ে পুরো দুহাত ভরে মেহেদি দিয়ে দেওয়া যেত। কিছু বলতেও পারছে না। একবার বলেছিল ডাক দেওয়ার কথা, এই ছেলে তাকে ধমকে চুপ করিয়ে রেখেছে। মেয়েটার কপাল চাপড়ায়, এ কোথায় এসে ফেসে গেল আল্লাহ। ইরফান মেয়েটাকে থেমে যেতে দেখে বলে, হোয়াট হ্যাপেন্ড? মেয়েটি থতমত খেয়ে বলে, জি ভাইয়া, এই তো দিচ্ছি। বিড়বিড় করে, ভাই রে, সিসি ক্যামেরা বসে আছে, কেমনে দিই? মায়রার মুখের দিকে তাকালো। মেয়েটা খুব সুন্দর, কিন্তু কোন দেশের রানী এ? সেটাই জানতে ইচ্ছে করলো মেয়েটার। উফ, ভীষণ বিরক্ত সে এভাবে মেহেদি দিতে দিতে। এক পর্যায়ে এক হাতের মেহেদি দেওয়া কমপ্লিট করে মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আরেকটা হাতে দিয়ে দিতে হবে ভেবে মেয়েটার হাত পা সরিয়ে শুয়ে পড়তে ইচ্ছে করলো। ইরফান বসা থেকে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, ইউ ক্যান গো নাও। মেয়েটা আকাশে চাঁদ হাতে পাওয়ার মতো মনে মনে নেচে ওঠে। এই জীবনে মেহেদি দিয়ে দিতে এত বিরক্ত লাগেনি, কারণ কখনো কোনো ঘুমন্ত নারীকে দিয়ে দিতে হয়নি। দ্রুত বেড থেকে নেমে বেরিয়ে যেতে নিলে ইরফান গম্ভীর স্বরে বলে, আমার একটা মেহেদি লাগবে। মেয়েটা পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। মায়রাকে দিয়ে দেওয়া হাতের মেহেদিটাই ইরফানের দিকে বাড়িয়ে দিলে ইরফান নিঃশব্দে মেহেদিটা নিয়ে নেয় মেয়েটার থেকে। মেয়েটি বেরিয়ে গেলে ইরফান দরজা আটকে মায়রার পাশে বসে। এরপর মায়রার ডান হাতে তীক্ষ্ণ চোখে পরক করে, হাতে মেহেদি তুলে নেয়। খুব মনোযোগ সহকারে মায়রার ডান হাতে মেহেদি দেওয়া স্টার্ট করে। কিছুক্ষণ পর মায়রা ঘুমের মাঝে ইরফানের দিকে হেলে বাঁ হাত তুলে ঠাস করে একদম ইরফানের বুকে ফেলে। ইরফান ভুরু কুঁচকে তাকালো। হাতের মেহেদি রেখে মায়রার হাত তার বুক থেকে সরালো। মায়রার হাত চেক করে দেখলো হালকা ছড়িয়ে গিয়েছে। মাথা নিচু করে তার বুকে তাকালো। ফর্সা বুকের মাঝ বরাবর অনেকটা মেহেদি লেগে গিয়েছে। ইরফান মায়রার বাম হাত ধরে বসে থাকলো। শুকিয়ে গেলে ডান হাতে দিয়ে দেয়। এভাবে হাতের উল্টো পিঠটাও দিয়ে দেয়। বাম হাতের উল্টো পিঠে দিয়ে দেয়। পরদিন মায়রা ঘুম থেকে উঠে সর্বপ্রথম অবাক হয়েছে ইরফানের ঘরে নিজেকে আবিষ্কার করে। এরপর দুহাত ভর্তি মেহেদি দেখে মেয়েটা আরও অবাক হয়। ইরফানকে খুঁজে পায় না। ইনায়াকে জিজ্ঞেস করলে বলে, মেহেদি ডিজাইনার এক আপু এসে আমার হাতে দিয়ে গিয়েছিল, কিন্তু মায়রার তিন পাশে এরকম আর বাম হাতের তলায় অন্যরকম লাগে মেহেদি দেওয়ার ধরন। একজনই দিলে এমন তফাৎ হবে কেন? যদিও সবগুলোই খুব সুন্দর হয়েছে। মায়েরা ভীষণ খুশি। ভেবেছিল মেহেদি দিতে পারবে না, কিন্তু লোকটা অতটাও খারাপ না, ভালোই। কিন্তু তার ঘর থেকে এই ঘরে কেন এনেছে তাকে? খুঁজেও পায় না লোকটাকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। মায়েরা আজ সারাদিন মোটামুটি ইনায়াদের সাথেই ছিল, একদম শান্তিতে ছিল। ইরফানকে একবারের জন্য দেখেনি, থাকলে নিশ্চয়ই তাকে আবারও বন্দি করে রাখত। মায়েরা জামা পরে ইনায়ের ঘরে যাচ্ছিল, তখন ইরফানের ছোট ফুপি মায়েরার সামনে এসে দাঁড়ায়। মিষ্টি হেসে বলে, আম্মু, তুমি শাড়ি পরনি যে? মায়েরা ঢোক গিলল। শাড়ি পরলে ইরফান যদি হঠাৎ চলে আসে আর তার সাথে উল্টাপাল্টা শুরু করে দেয়? মৃদু হেসে বলল, ফুপি, জামাতেই ভালো লাগছে। পাশ থেকে ইরফানের কাকি দাঁড়িয়ে বলে, এটা কেমন কথা? এমনিতেও বিয়ের পর মেয়েরা শাড়ি পরে, এই মেয়ে তো দেখে শুধু জামা পরেই থাকে। এখন একটা অনুষ্ঠানে সবাই শাড়ি পরছে, তবুও পরছে না। ইরফানের ছোট ফুপি তার ভাই বউকে চুপ করিয়ে দিয়ে বলল, তুমি শাড়ি পরতে পারো না? মায়েরা ইরফানের কাকির কথায় মাথা নিচু করেছিল। ফুপির কথায় মাথা তুলে বলে, জি পারি। তাহলে শাড়ি পরে এসো, যাও। মায়েরা উপায় না পেয়ে সম্মতি জানিয়ে তার ঘরে গিয়ে হলুদ শাড়ি পরে নেয়। এরপর ঘর থেকে বেরিয়ে ইনায়ের ঘরে না গিয়ে একেবারে ছাদে যায়। ছাদেই সবাই আছে। মায়েরার মনটা ফুরফুরে লাগছে। সবার মতো একরকম শাড়ি পরতে পেরেছে ভেবে। ছাদে গিয়ে দেখলো ইনায়াকে স্টেজের মাঝখানে বসিয়ে চারপাশে তার কাজিনরা ঘিরে রেখেছে। মায়েরা স্বভাবসুলভ এক দৌড়ে গিয়ে ডাকে, ইনায়া আপু। ইনায়া হেসে হাত বাড়িয়ে বলে, এই মায়েরা, তুমি আমার থেকে দূরে দূরে থাকছো কেন? আজ ঘুমানোর আগ পর্যন্ত আমার পাশ থেকে নড়াচড়া করলে খবর আছে তোমার। রিয়া হেসে বলে, ভাবি তোমার জামাই আজ শাড়ি পরতে দিল? মায়েরা আমতা আমতা করে বলে, সে নেই। মিশকা মায়েরাকে পাশ থেকে জড়িয়ে ধরে বলল, পুতুলের মতো বউ তো,
তাই আমাদের নিরামিষ ভাই তার বউকে লুকিয়ে রাখতে চাই। তামান্না বলে ওঠে, আসলে আমাদের নিরামিষ ভাইয়ের মাঝে তো আমিষ নেই, আর মেয়েরা কি নিরামিষ বরকে চায়? তাই ভাইয়া ভয় পায় কোনো আমিষ মানুষ যদি তার পুতুলের মতো বউকে নিয়ে ভেগে যায়। তামান্নার কথায় সবাই জোরে হাসলো। ইনায়া বলে ওঠে, আপু তোমরা সবাই চুপ করো, আমার বোনকে আর লজ্জা দিও না তো। মায়েরা অসহায় মুখ করে ইনায়ের দিকে চেয়ে রইল। রিয়া মায়েরার অপর পাশে দাঁড়িয়ে বলে, তোমার হিজাব পরাটা অনেক সুন্দর হয় ভাবি, কালকে তুমি আমাকে হিজাব বেঁধে দিবে, ওকে? মায়েরা মৃদু হেসে বলে, আচ্ছা আপু। মিশকা মায়েরার হাত উল্টে পাল্টে দেখে বলে, তোমার দুই হাতে দুই রকম করে মেহেদি দেওয়া কেন? তুমি ঘরে বসে একা একা দিয়েছিলে নাকি? মায়েরা মিনমিন করে বলে, আমি তো ঘুমিয়েছিলাম, জানি না, তাছাড়া আমি মেহেদি দিতে পারি না। তামান্না বলে ওঠে, আরে ইরফান ভাইয়ের তো আর্টের হাত ভালো, ভাই দিয়ে দিয়েছে হয়তো। সবাই মাথা নাড়ল, হতে পারে। মায়েরা অবাক হয়ে হাতের দিকে চেয়ে থাকে। এই লোক দিয়ে দিয়েছে, কিভাবে সম্ভব? ভাবনার মাঝে ইনায়া বলে ওঠে, আরে তোমরা তো ভুল ভাবছো, ভাইয়া জীবনেও দিয়ে দিবে না। এই বিরক্তির কাজ ভাইয়া বসে বসে করবে, তোমাদের তাই মনে হয়? ইনায়ার কথাও ফেলে দেওয়ার মতো না। মায়েরা জাহারাকে না দেখে বলে, জাহারা আপু কোথায়? মিশকা বলে ওঠে, অনেক ডেকেছি, আসে না, কি যে হয়েছে, বিরক্ত লেগে গিয়েছে আমার। ইনায়ার মায়েরা কিছু বলল না, মন খারাপ হয় তাদের জাহারার জন্য। হঠাৎই কোথা থেকে যেন রাতুল আর শিহাব এসে দাঁড়ায়। রাতুল বলে, গাইস তোমরা কি করছো? সবাই চিল্লিয়ে বলে ওঠে, তোমরা যাও, আমাদের এখানে কি? হ্যাঁ? রাতুল পাত্তা না দিয়ে একটা চেয়ারে আয়েশ করে বসে বলে, ইরফান ভাইয়ের বউ, আমাদের ভাবি একখান গান শোনাও তো। মায়েরা বিব্রত বোধ করে, সাথে সাথে বলে ওঠে, আমি তো গান পারি না। রাতুল চেঁচিয়ে বলে, ডাহা মিথ্যা কথা, সবাই গান পারে, বাথরুম সিঙ্গার হলেও সবার মাঝে সিঙ্গারের প্রতিভা আছে। তামান্না বলে ওঠে, ভাইয়া তাহলে আপনি একটা গান শোনান, পাশেই মাইক আছে। রাতুল ভাব নিয়ে উঠে দাঁড়ালো, শিহাবের কাঁধে হাত রেখে বলে, তোরা সবাই মুগ্ধতার ঠেলায় অজ্ঞান হয়ে যাবি আমার গান শুনে, তাই আমার খুব চিন্তা হচ্ছে। সবাই একসাথে বলে উঠল, প্লিজ তাড়াতাড়ি আপনার সুন্দর গান গেয়ে আমাদের অজ্ঞান হওয়ার সুযোগ করে দিন। মিশকা মুখ বাঁকিয়ে বলে, মুগ্ধতার ঠেলায় অজ্ঞান হব না, বলুন আপনার জঘন্য ভয়েস টোনে অজ্ঞান হব। রাতুল চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, ঝগড়ুইটা মাইয়া। মিশকা রেগে তাকায় রাতুলের দিকে। রাতুল পাত্তা দিল না। মায়েরা হেসে বলে, বাথরুমের সিঙ্গার হয়ে গান গাইলেও প্রবলেম নেই ভাইয়া, আমরা সব হজম করার ক্ষমতা রাখি। রাতুল শার্টের কলার তুলে যেতে যেতে বলে, নতুন ভাবির আবদার ফেললাম না, গাইস তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও। পাশে রাতুল গিয়ে হাতে হ্যান্ড মাইক তুলে নেয়। এখানে আপাতত ইরফানের কাজিনরা ছাড়াও আরও অনেকেই আছে। রাতুল গলা ছেড়ে বলে, এই গান উৎসর্গ করছি মিশকাকে। সবাই হাততালি দিল। রাতুল বাঁকা হেসে গাইতে শুরু করলো, মিশকা চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না কুস্মৃত গো, রাগলে তোমায় লাগে আরো কালো। মিশকা চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে রাতের কালো, রাগলে তোমায় লাগে আরো কালো। রাতুলের গান শুনে সবাই হাসতে হাসতে একে অপরের গায়ে ঢলে পড়ছে। রাতুল নিজেও মুখের সামনে থেকে মাইক সরিয়ে হেসে ফেলেছে। মিশকা আগুন চোখে রাতুলের দিকে চেয়ে আছে। মায়েরা পেট চেপে হাসতে হাসতে কোনো রকমে বলে, হায় আল্লাহ, আমার পেট ব্যথা করছে, এটা কি ছিল? সবার একই অবস্থা। মিশকা চিৎকার করে ওঠে, সবাই থামো। মিশকার চিৎকারে সবাই একটু দমল। মিশকা ধূপধাপ পা ফেলে নিচে নামতে গেলে মায়েরা দৌড়ে গিয়ে মিশকাকে ধরে ফেলে। কোনো রকমে হাসি থামিয়ে বলে, আপু তুমি চলে গেলে ভালো লাগবে না, প্লিজ যেও না। মিশকা দাঁত চেপে কিরমির করে সামনে দাঁড়ানো রাতুলের দিকে চেয়ে আছে। ইরফান ভাইয়ের এই চাস্তো ভাইকে তো সে দেখে নিবে, কত বড় সাহস তাকে নিয়ে মজা করে। মায়েরার কথায় মিশকা এক কোণে গিয়ে বসলো। রাতুল মিশকার দিকে চেয়ে হাসছে। ভালোই লাগে এই মেয়েকে জব্দ করতে, তার কথায় শুধু চ্যাটাং চ্যাটাং উত্তর দেয়। এবার বুঝো মজা। রাতুল গলা ঝেড়ে বলে, গাইস এবার একটা সুন্দর গান গাইবো, সবাই শোনো। সবাই হাত নেড়ে উৎসাহ দিল। রাতুল হেসে গাইতে শুরু করে, ও আমার
বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। একসাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এ বাঁধন, আসলে আসুক তুফান। তুমি আমারই, বলবো শতবার। হঠাৎই রাতুল থেমে গিয়ে বলে, আরে ইরফান ভাই, এই গান তোমাকে আর ভাবিকে উৎসর্গ করলাম, বুঝলে? রাতুলের কথা শুনে সবাই তাকালো ইরফানের দিকে। মায়েরা দ্রুত পিছু ঘুরে ইরফানকে দেখে ঢোক গিলে। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। ইরফান কোনো কথা না বলে মায়েরার হাত ধরে ছাদ থেকে নামতে গেলে মায়েরা ভয় পায়। আল্লাহ, এই লোক সারাদিন পর কোথা থেকে আসলো? সে তো শাড়ি পরেছে, তাকে এখন কি বলবে? পিছন থেকে ইনায়া উঠে এসে বলে, ভাইয়া, মায়েরাকে রেখে যাও। ইরফান শুনল না। ইরফানের কাজিনরা বলে, আরে বউকে নিয়ে যাচ্ছে, তুই ইরফান ভাইয়ের ভিলেন হচ্ছিস কেন আজব? ইনায়া মুখ বাঁকালো, সাই তার ভাই, মায়েরাকে ধমকাবে নয়তো থাপড়াবে, এই জন্যই নিয়ে যাচ্ছে। মায়েরা ইরফানের পায়ের সাথে তাল মিলিয়ে হাঁটতে পারে না। মিনমিন করে বলে, আমি পরবো না শাড়ি, সরি। ইরফান কিছু বলল না। মায়েরা উল্টে পড়তে নিলে ইরফান পিছু ফিরে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা ঢোক গিলে, চেঁচালো না। ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান চুপচাপ দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। একেবারে তার ঘরে গিয়ে মায়েরাকে নামিয়ে দিয়ে দরজা আটকে মায়েরার সামনে এসে দাঁড়ায়। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আসে। ইরফান ঠান্ডা গলায় প্রশ্ন করে, আমাকে না বলে ওখানে কেন গিয়েছিলেন? মায়েরা ঢোক গিলে বলে, আপনি তো ছিলেন না। ইরফান মৃদু স্বরে বলে, আমি না থাকলে চুপচাপ ঘরেই বসে থাকবে। মায়েরা অবাক হয়ে তাকিয়ে থাকে ইরফানের দিকে। এই লোককে মাঝে মাঝে এত বেশি অচেনা লাগে, সে ভাষায় প্রকাশ করতে পারে না। ইরফান আবারও প্রশ্ন করে, ডিনার করেছো? মায়েরা আগের চেয়েও অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ইরফান ভুরু কুঁচকে বলে, কিছু বলেছি আমি। মায়েরা আমতা আমতা করে বলে, খেয়েছি। ইরফান মায়েরার দিকে এগিয়ে এসে ডান হাতের বুড়ো আঙুল দ্বারা মায়েরার কপালের ঘাম মুছে মৃদুস্বরে বলে, ইচ্ছে তো করছে থাপ্পড় দিয়ে পুরো বডির মানচিত্র পাল্টে দিতে। শাড়ি পরা স্বাদ মিটাবো স্টুপিড। মায়েরা ঢোক গিলল। মিনমিন করে বলে, আপনার ফুপিরা বলেছে, আমার কি দোষ? ইরফান ধমকে মায়েরার গাল চেপে ধরে, এই মুখ কি শুধু অসময়ে চালানোর জন্য? মায়েরা ইরফানের হাত ধরে ছাড়ানোর চেষ্টা করে। ইরফান ঠান্ডা গলায় বলে, সব সুদে আসলে ফেরত দিব স্টুপিড গার্ল, জাস্ট ওয়েট। বলে ছেড়ে দেয় মায়েরার গাল। এরপর ওয়াশরুমে চলে যায়। মায়েরা বোকা চোখে ইরফানের প্রস্থান দেখল। ইরফান কি ফেরত দেওয়ার কথা বলল, সে একটু অনুমানও করতে পারল না। ডান হাতে কপাল স্পর্শ করে যেখান থেকে ইরফান মাত্র ঘাম মুছে দিল, ভালো লাগলো কেন যেন ইরফানের এইটুকু কাজ। মৃদু হাসল। কিছুক্ষণ পর ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মায়েরা ঘাড় বাঁকিয়ে তাকায়। চোখ সরাতে নিয়েও সরায় না। চোখ বড় বড় হয়ে যায়। বুক হাত অসংখ্য জায়গায় কাটা। কেমন ভয়ঙ্কর লাগছে। মায়েরা চোখ বড় বড় করে চিৎকার দিয়ে ওঠে। ইরফান দ্রুত পায়ে মায়েরার দিকে এগিয়ে এসে ধমকে বলে, স্টুপিড, চিৎকার করছো কেন? মায়েরা ভীত স্বরে বলে, আপনার এই অবস্থা কি করে হলো? ইরফান ভুরু কুঁচকে নিজের দিকে তাকালো। বিরক্তির নিঃশ্বাস ফেলে বলে, নাথিং। মায়েরা ভয় পেয়ে বলে, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, পাগল আপনি, হসপিটালে যাননি কেন? ইরফান বিরক্ত হয়ে বলে, স্টুপিড, ইটস নর্মাল, কাম। মায়েরা চেঁচিয়ে বলে, আপনি যাবেন? আমি সবাইকে বলছি দাঁড়ান। ইরফান রেগে মায়েরাকে তার সাথে শক্ত করে চেপে ধরে ধমকে বলে, 10 লাইন বেশি বুঝলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়েরা নিজেকে ছাড়াতে চাই। ইরফান ধমকে বলে, আমায় রাগিও না। এরপর মায়েরাকে ছেড়ে ঘরে ডিম লাইট দিয়ে বেডে গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। ডান হাত চোখের ওপরে রাখে। জিরো লাইট মূলত মায়েরার জন্যই দিয়েছে। মায়েরা মিনমিন করে বলে, আপনি ওষুধ লাগান প্লিজ। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, নো নিড। মায়েরা ঢোক গিলে, এই লোক একটা তেরা। বিরক্ত লাগলো তার। কোথায় কি করে এসেছে আল্লাহ জানে। মৃদু আলোয় ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফান একটু পরপর ডান হাতে কপাল স্লাইড করে। মায়েরা এগিয়ে গিয়ে বলে, আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান কিছু বলল না। মায়েরা একটা চেয়ার টেনে ইরফানের মাথার কাছে বসে ইরফানের চুলের ভাঁজে হাত রাখে।
চুলের ভাঁজে নরম হাতের স্পর্শ পেয়ে ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। মায়েরা আবারও প্রশ্ন করে, আপনি কি অ্যাক্সিডেন্ট করেছেন? ইরফান আড়াআড়িভাবে দুই হাত বুকে গুজে গম্ভীর গলায় বলে, নো। মায়েরা চিন্তিত হয়, অ্যাক্সিডেন্ট না হলে এসব কিভাবে হলো? মায়েরা মিনমিন করে আবারও বলে, তাহলে? ইরফান বিরক্ত হয়ে ধমক দিয়ে বলে, শাট আপ। মায়েরা কেঁপে ওঠে, রেগে চুলগুলো জোরে টান দিয়ে হাত সরিয়ে নেয়। দ্রুত চেয়ার থেকে উঠে দূরে সরে দাঁড়ায়। ইরফান চোখ মেলে তাকায়, রেগে বলে, স্টুপিড, তোমার এত সাহস বেড়েছে কবে? থাপ্পড় খাওয়ার শখ জেগেছে? মায়েরা আমতা আমতা করে বলে, আমি ছাদে যেতে চাই, আমাকে শুধু আটকে রাখছেন কেন? ইরফান চোখ বুজে বিরক্তির কণ্ঠে বলে, এখানেই থাকতে হবে, জ্বালিও না। গতরাতে তোমার টর্চারে আমার ঘুম হয়নি। মায়েরা বুঝলো না সে কখন এই লোককে টর্চার করলো। সে তো গতকাল ঘুমিয়েছিল। মন খারাপ করে বসে থাকলো। প্রায় 10টার কাছাকাছি। মায়েরা বিরক্ত হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ থেকে ঘরের লাইট অফ থাকায় জিরো লাইটের আলোয় ঘরের সবকিছু স্পষ্ট দেখা গেল। মায়েরা ইরফানের ঘরের ভেতরের ঘরের দরজার সামনে দাঁড়ায়। দরজা ঠেলে খোলে না। বুঝলো লক করা। বাইরে হাতল ধরে অনেকক্ষণ ঘুরায়, বরাবরই ব্যর্থ হয়। ইনায়া বলেছিল এই ঘরে ইরফান অবসর সময়ে আসে। মায়েরার দেখার ইচ্ছে এই লোক অবসর সময়ে করেটা কি, কিন্তু দেখবেটা কিভাবে? বিরক্ত লাগলো। সে কি এই রুমের ভিতরে গিয়ে সব খেয়ে ফেলবে? খুলে রাখলে কি হয়? টেবিলের ওপর ফার্স্ট এইড বক্স পেয়ে মায়েরা ইরফানের দিকে তাকালো। চেক করে দেখলো কেটে ফেটে গেলে যা লাগে তা অনেক কিছুই আছে। মায়েরা বক্সটা এগিয়ে নিয়ে বেডের ওপরে উঠে বসে। ইরফানের দিকে এগিয়ে বুঝতে পারলো লোকটা ঘুমিয়েছে। মায়েরা তার জ্ঞানে যেটুকু পারলো তুলো দিয়ে বুক, পেট, হাতে তুলো দিয়ে মুছে মলম লাগিয়ে দিল। ইরফানের মুখের দিকে তাকালে দেখে ইরফান কপালে বিরক্তির ভাঁজ, তবে ঘুম ভাঙেনি। মায়েরা এগিয়ে গিয়ে ইরফানের পায়ের প্যান্ট টেনে তুলল। ইরফান নড়ে চড়ে ওঠে, ঘুমের ঘরে বিরক্তিতে বিড়বিড় করে, স্টুপিড, জ্বালিও না। মায়েরা একটু থেমে ছোট্ট একটা টর্চ লাইট পেয়ে পায়ের দিকে ধরলে মেয়েটা ভয়ে ঝাঁকি দিয়ে ওঠে। জায়গায় জায়গায় কেমন জখম হয়ে আছে। ক্ষতগুলো খুব বেশি গভীর না হলেও তেমন রক্ত জমাট বেঁধে আছে। মায়েরার খুব খারাপ লাগলো। সে আলতো হাতে সবখানে মলম লাগিয়ে দেয়। বিরক্তও হয় এই লোকটার এত কেয়ারলেসে। মলম লাগানো শেষ হলে ইরফানের মাথার কাছে বসে ইরফানের মুখের দিকে অনেকক্ষণ চেয়ে থাকে। যদিও মুখের আদল অতটাও স্পষ্ট নয়, ঝাপসা আলোয়। তবে যেটুকু দেখা যায় তাতেই চেয়ে রইল। হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। মায়েরা ইরফানের ঘর থেকে বেরিয়ে ইনার ঘরে গিয়েছে। সবাই ছাদ থেকে নেমে এসে সে ঘরেই গিয়েছে। মায়েরা মূলত আজ ইরফান ঘুমানোর পর ইরফানের দরজা কিভাবে যেন খুলতে সফল হয়েছে। মেয়েটা তো খুশিতে এক প্রকার লাফিয়ে ইনার ঘরে আসে। তার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। ভেবেই হাসি পাচ্ছে। ইনার ঘরে যাওয়ার আগে তার ফোন নিতে ভুলেনি। ইনার ঘরে মিশকা, রিয়া, তামান্না বসে গল্প করছিল। মায়েরা এক দৌড়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, আপুরা, আমি এসেছি। মায়েরাকে দেখে সবাই হাসতে হাসতে বলে, বর ছাড়লো তবে? মায়েরা লজ্জা পেয়ে বলে, উনি ঘুমিয়েছে, পালিয়ে এসেছি। সব বাদ দাও, আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে। সবাই একসাথে বলে ওঠে, কি? মায়েরা সবাইকে বললে সকলে হাসতে হাসতে বলে, তোমার মাথায় এসব বুদ্ধি আসে কিভাবে ভাবি? মায়েরা ইনায়ের দিকে আঙুল তাক করে বলে, আপু তুমি রাজি? বর তো তোমার, তুমি রাজি না হলে সব ভেস্তে যাবে। ইনায়া হেসে বলে, 100% রাজি, শুরু করো। কারো ফোনে টাকা না থাকায় মায়েরা তার ফোনে টাকা ধার নেয়। এরপর ইনায়ার ফোন থেকে ফাইজের নাম্বার নিয়ে মায়েরা ফোন দেয়। সবাই মিটিমিটি হাসছে। মায়েরা গলা পরিষ্কার করে ফোন কানে ধরে অপেক্ষা করে। ফার্স্ট বার রিসিভ না হলে সকলে হতাশ হয়। এরপর আবারও কল দেয় মায়েরা। সেকেন্ড বার কল রিসিভ হয়। মায়েরা মুখ চেপে হাসি আটকায়। এরপর স্বাভাবিক হয়ে বলে, হ্যালো জান। ওপাশে ফাইজ বেলকনিতে দাঁড়িয়েছিল। আগামীকাল বিয়ে, ইনায়া তাকে ব্লক করে রেখেছে। এক বিয়ের এক্সাইটমেন্ট, আরেক ইনার এমন বিহেভিয়ারে বেচারার একদম করুণ অবস্থা। শুধু ফাইজের পাশে দাঁড়িয়ে সে আজ ফাইজের সাথেই থেকেছে। বন্ধু হয়ে ভাইয়ের পক্সি দিচ্ছে বরযাত্রী হয়ে যাবে বলে। এদিকে ফাইজ কানে ফোন নিয়ে তবদা খেয়ে চেয়ে আসে। ওপাশ থেকে মায়েরা আবারও বলে, হ্যালো জান প্রাণ, কথা বলছো না কেন? ফাইজ খুশখুশ করে কেসে ওঠে। ওপাশে মায়েরার পাশে এক একটা বিছানায় বসে মুখ চেপে হাসছে। শুধু পাশ থেকে বলে, কথা না বলে এমন কাশছিস কেন? কথাটা বলে ফাইজের থেকে ফোনটা নিয়ে লাউডে দেয়। মায়েরা আবারও বলে, জান প্লিজ কথা বলো। তুমি আমাকে কিভাবে ভুলে যেতে পারো? তুমি কি করে অন্য কাউকে বিয়ে করে নিচ্ছ জান? আমি তোমাকে কত ভালোবাসি। জান প্লিজ,
তুমি আমাকে বিয়ে করো, ওসব ইনায়া ফিনায়াকে আউট করে দাও। শুদ্ধ নিজেও কেসে উঠল মায়রার কথা শুনে। নাম্বারটা চেক করে ভ্রু কোঁচকালো। পকেট থেকে ফোন বের করে কিছু একটা দেখে চোখ বড় বড় করে তাকালো। গলা শুনে তার চেনা চেনা লেগেছে। নাম্বার দেখে শিওর হলো এটা মায়রা। কি বিচ্ছু ভাবা যায়! শব্দ করে বলে ওঠে, ও মাই গড! ফাইজ বলে ওঠে, কি? শুদ্ধ বলতে গিয়েও থেমে যায়। পেট ফেটে হাসি পাচ্ছে তার। নিজেকে সামলালো। মায়রার সঙ্গ একটু দেওয়াই যায়। অতঃপর বলে উঠল, তোর সত্যিই এক্স ছিল ফাইজ? ছি ছি ছি, আমার বোনটাকে এভাবে ঠকাতে পারলি? ফাইজ হা করে চেয়ে আছে শুদ্ধর দিকে। রেগে বলে, আরে তুই কার কথা বিলিভ করছিস? একে আমি চিনি না। শুদ্ধ ফাইজের হাতে ফোন ধরিয়ে দিয়ে রুমের ভেতরে যেতে যেতে বলে, এসব কি হচ্ছে? আমার বোনটার কপাল পুড়ল। কথাটা বলে ঘরে গিয়ে ফিক করে হেসে দেয় শুদ্ধ। ওরে আল্লাহ, এই মায়েরা একখান জিনিস। ওপাশ থেকে মায়েরা আবারও বলে, হ্যালো জান, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না জান। তোমার কণ্ঠ না শুনলে আমি কানে কম শুনি জান। তুমি অন্য কাউকে বিয়ে করছো ভেবে আমি খেতে পারছি না। হ্যালো প্রাণ। ফাইজ রেগে চিৎকার করে বলে, কোন বেয়াদব সেমরি রে? একবার সামনে পাই, কান ফাটিয়ে বয়রা করে দিলে বুঝবি সত্যি সত্যি কানে না শুনলে কেমন লাগে। বলে খট করে কল কেটে দিল ফাইজ। রাগে শরীর কাঁপছে। এমনি ইনায়া তার ব্লক খুলছে না, শুদ্ধ ব্রিটিশের জন্য। এর মধ্যে আরেক ব্রিটিশ হাজির। ওপাশ থেকে মায়েরা তবদা খেয়ে চেয়ে আসে। তাকে এভাবে অপমান করলো। সবাই হাসছে। একজন আরেকজনের গায়ের উপর ঢলে পড়ছে। মায়েরা রেগে বলে, ইনায়া আপু, তোমার বর আমায় অপমান করলো। ইনায়া হাসতে হাসতে বলে, উফ মায়রা, তোমার অ্যাক্টিং জাস্ট ফাটাফাটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? তোমরা কিন্তু মাঝে কিছুদিন প্রণয়ের অমল কাব্য উপন্যাসটিতে অনেক রেসপন্স করলা, তবে তোমাদের এখন রেসপন্সটা অনেক কমে গেছে। শোনো, ভিডিওতে বেশি বেশি করে রেসপন্স করো, না হলে কিন্তু ভিডিও ছাড়তে ভালো লাগে না। আর আমি জানি তোমরা আমার ভিডিও দেখতে আগ্রহী, তাই বলছি হ্যাঁ, ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওর মাঝখানে একটা গান ছিল, ওই গানটা আমি গেয়েছি, যদিও ভেড়া গলায় গাইছি। খারাপ লাগলে তারপরেও শুনবা, বুঝলা? যেহেতু আমি গাইছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।